আমাদের চিন্তা হচ্ছে আগামী নির্বাচন নিয়ে, সেটাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই। কারণ বর্তমান যে আপনার আপনার অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোড ম্যাপ দেয়নি। তারা নির্বাচনের ব্যবস্থাকে সংস্কার করার জন্য আমরা একটা কমিটি করেছে, একটা সংস্কার কমিটি করেছে। তারা ইতিমধ্যে আমাদেরকে চিঠি দিয়েছে আমাদের মতামতগুলো জানানোর জন্য। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা খুব শিগগিরই আমাদের মতামত দেব, অন্যান্য রাজনৈতিক দলগুলো সেটা দেব। আমরা এই কথার উপরে সবচেয়ে জোর দিচ্ছি, বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচন। এবং সেই নিরপেক্ষ নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে সেই নির্বাচনের জন্য উপযোগী করে তোলার জন্য, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য, তার জন্য উপযোগী করে তোলা, সেই বিষয়গুলো আমরা বলেছি। সেই সংস্কারগুলো দ্রুত করা প্রয়োজন। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা, সব কিছুর জন্য এখন একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। সেই কথাটাই আমরা বারবার করে বলছি, সেখানেই আমাদের বক্তব্যটা। স্যার আমি বলছি স্যার, আর অনেক রাজনৈতিক দলের বিএনপি সহ অংশগ্রহণের ফলে একটা অভ্যুত্থান হয়েছে এবং একটা সরকার গঠন হয়েছে। কিন্তু স্যার আমরা দেখছি যে এই সরকারের উপদেশটা দিন দিন বাড়ছে। আসলে শেষ পর্যন্ত উপদেশটা কোথায় গিয়ে থামবে? সংস্কারগুলো কতদিনে হবে? এই ধরনের তো কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই যে আপনার কতজন আপনার সদস্য হবে অন্তর্বর্তী সরকারে। এটা তারা তাদের প্রয়োজন অনুযায়ী, আপনার একটা ইলেকটেড গভর্নমেন্ট যখন থাকে তখন দেখবেন 40 জন, 42 জন, 50 জন, 52 জনও করে। এটা তো এখন পর্যন্ত 21টা করেছে। তাদের প্রয়োজনে দেশ পরিচালনার জন্য এত বড় একটা দেশে এটা হতেই পারে, নিতেই পারে। আপনার আসল প্রশ্নটা করুন। স্যার আমার প্রশ্ন হচ্ছে যে এই যে উপদেষ্টারা বাড়ছে, স্টক হোল্ডার যারা আছে, বিএনপি সহ সকল রাজনৈতিক দল যারা আছে, এটার সঙ্গে সমন্বয় করে এটা হচ্ছে কিনা? এটা সমন্বয় করার দরকার নেই। এটা তারা যদি মনে করে যে তাদের সমন্বয় করার প্রয়োজন, সেটা তারা করতে পারে। আলোচনা তো আমাদের ইতিমধ্যে 3বার হয়েছে। আর কাকে তারা সমন্বয়কারী বানাবে, উপদেষ্টা বানাবে, কাকে বানাবে না, এটা দায়িত্বটা সম্পূর্ণ হবে হচ্ছে প্রফেসর ডক্টর ইউনূসের, বিকজ ইজ দ্য চিফ অ্যাডভাইজার। এবং তারই দায়িত্ব হচ্ছে তার উপদেষ্টাটাকে, তার যারা সহযোগিতা করবেন তাদেরকে নেওয়া। এখানে আপনার আমাদের বাইরের দলগুলো কিছু বলেন এই থেকে বলেন। সাম্প্রতিক সময় একটা হজবরলা সৃষ্টি হয়েছে। সমন্বয়ক যারা উপদেষ্টা এসেছেন তারাও বিভিন্ন জায়গায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। আবার উপদেষ্টা পরিষদ গঠন নিয়েও নানামুখী সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। এই যে জাতিগতভাবে যে আমাদের একটা বিভক্তি, এবং এই মুহূর্তে তো ফ্যাসিস্ট বিরোধী যে দলগুলো অতিমাত্রায় সক্রিয় এবং সংখ্যানুপাতিক হারে নির্বাচনে কেউ চাচ্ছে, এই পরিস্থিতিতে যদি জাতিগতভাবে আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি, সেক্ষেত্রে ফ্যাসিজম আবার মাথা চাড়া দিতে পারে কিনা, এই অবস্থা আসলে বিএনপির বার্তাটা কি? তো আপনি নিজে একাই সব দিয়ে দিন, আমার জন্য কিছু রাখেননি। এক 2 নম্বর, আমি এটা আমার মনে হয় যে সকলেই এটা মনে রাখা দরকার যে সাংবাদিকের দায়িত্ব হচ্ছে যে যাকে ইন্টারভিউ করছেন তার কাছ থেকে কথাটা বের করা। আপনার কথা সবচেয়ে বৈচিত্র্যটা প্রয়োজন, সেটা হচ্ছে জাতীয় ঐক্য। ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার তারা যে কাজটা খুব সফলভাবে করেছে, জাতিকে বিভক্ত করে ফেলেছে। এই বিভক্তিটা দূর করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। হ্যাঁ, মতামত ভিন্ন থাকতেই পারে। একটা গণতান্ত্রিক সমাজে, গণতান্ত্রিক ব্যবস্থায় এক একজন এক একটা রাজনৈতিক মতামত থাকবে, মত থাকবে, ভিন্ন কিছু থাকবে, কিন্তু ঐক্যটা থাকবে। ঐক্যটা থাকবে মৌলিক বিষয়। একটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিষয়ে, একটা হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্রের বিষয়ে, বাংলাদেশের মানুষের অধিকারের বিষয়ে। এই বিষয়গুলো হচ্ছে মৌলিক বিষয়। এখানে আপনার একটা ঐক্য থাকতে হবে। সেই ঐক্যটা একটা আমরা চেষ্টা করেছি, আমরা সফলও হয়েছি। এই আন্দোলনকে বেগবান করার জন্য চূড়ান্ত পরবর্তীতে আমরা দেখেছিলাম প্রায় 63টা রাজনৈতিক যুগপৎ আন্দোলন করেছি, ডান বাম মধ্যপন্থী সব একসাথে। সেদিক থেকে আমরা বলবো যেটা অনেকটা কাজ হয়েছে, এবং সেই কাজের ফলেই আমরা দেখেছি যে আপনার চূড়ান্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে বিজয় অর্জিত হয়েছে। এখন যেটা আমাদের দরকার, সবচেয়ে বেশি দরকার, যে কথা আমার কাছে সবচেয়ে মনে হয়, যে জাতি হিসেবে আমাদের অসহিষ্ণু হলে চলবে না, সহনশীল হতে হবে। এত বড় একটা 17 বছরের একটা জঞ্জাল, একটা আপনার গার্বেজ তৈরি করা হয়েছে, এটাকে সরাতে দিতে আপনি 17 দিনেও সম্ভব না, 17 মাসেও সম্ভব না। এর জন্য আপনাদের যারা আছেন তাদেরকে সময় দিতে হবে। তাদের সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, এবং সকলে যেন ভোট দিতে পারে এবং সকলে যেন অংশগ্রহণ করতে পারে, তার জন্য একটা কাজ তৈরি করা। আর সেই ভোটে রিগিং করার যে ব্যবস্থাগুলো আমলি করে গিয়েছিল, সেটাকে নির্মূল করে নিরপেক্ষ লোকজনদেরকে নির্বাচন পরিচালনার জায়গায় বসানো।
বিচার বিভাগকে নিরপেক্ষ করা, অ্যাডমিনিস্ট্রেশনকে নিরপেক্ষ করা, এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এটাই হচ্ছে প্রধান কাজ। স্যার তো একদম মানে আপনি তৃণমূল অত্যন্ত মানুষ, তারা কিন্তু একদম গুরুত্বপূর্ণ খুব নাজুক জরুরি অবস্থায় একটা আছে। কথা বলেছেন। এই প্রশ্নটা আজকাল আমাদেরকে কেউ করে না। বাংলাদেশের প্রবলেমটা একটা হচ্ছে কি জানেন, কিছু মনে করবেন না আপনারা। আমি যে কথায় কথায় আপনার কবিতার কথা বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, রবি ঠাকুরের একটা চমৎকার একটা কবিতা আছে, যদি পারবেন কিছু করবেন। সেই কবিতার নাম হচ্ছে আপনার দুরন্ত আশা। তার মধ্যে কয়েকটা পঙ্ক্তির মধ্যে একটা আছে, কাগজে নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে, মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান। তারপর উনি বলছেন, ইহার চেয়ে হতেন যদি আরব বেদুইন, চরণ তলে বিশাল মরু দিগন্তে বিলীন, ছুটছে ঘোড়া উঠছে বালি চলেছে নিচুদিন। অর্থাৎ সেই ওই বহুদিন আগেও রবীন্দ্রনাথ ঠাকুরের এই উপলব্ধি হয়েছিল যে বাংলাদেশের মানুষ পলিটিক্স খুব পছন্দ করে, উচ্চস্বরে কথা বলতে পছন্দ করে, টেবিল থাপড়ে কথা বলতে পছন্দ করে, রাজনীতি সবাই করে। একটা যদি আমরা রাজনীতির ব্যাপারে সচেতন হয়ে ওঠে, সেটা সবচেয়ে জরুরি আমাদেরকে বেরোতে সেটা হয়েছে। সেটাকে আবার পজিটিভ ওয়েতে নিতে হবে, কারণ ইতিবাচক নিতে হবে। এই এত বড় একটা অভ্যুত্থানের পরে আমরা যদি একটু ধৈর্য না ধরি তাহলে তো হবে না। মুহূর্তের মধ্যে এই গভর্নমেন্টকে আমরা নাকচ করে দিচ্ছি। দুর্ভাগ্যক্রমে আমাদের এক একজন এক একটা কথা বলছেন, কেউ বিপ্লবের কথা বলছেন, কেউ আপনার নির্বাচনের কথা বলছেন, কেউ আপনার বলছেন যে এরা সমস্ত ওই ফ্যাসিস্টদের দোষর দালাল, এই যাকে যেভাবে পাচ্ছে করছে। আমি মনে করি যে এখন যেটা দরকার সেটা সহনশীলতার সঙ্গে আপনি জনগণের কাছে, জনগণ কী চায় সেটা জানা। সেই জনগণ যেটা এই মুহূর্তে চায়, আমরা যেটা অ্যাসেস করে দেখছি যে তারা একটা নিরপেক্ষ সকলের অংশগ্রহণের মধ্যে একটা সুন্দর নির্বাচন চায়। এই নির্বাচনটাকে নিশ্চিত করার জন্য যত সংস্কার দরকার সেটাও করা প্রয়োজন বলে আমরা মনে করি। সেজন্য আমরা বলেছি যে যৌক্তিক সময়ের মধ্যে আপনার একটা নির্বাচন করতে হবে, তার রোড ম্যাপটা সরকারকে দিতে হবে। অন্যদিকে গতকাল আমি কথা বলছি যে এখন অর্থনীতির দিকটা ওই সরকারকে দেখতে হবে, দ্যাট দ্য রিয়ালিটি। আপনি যে কথা বলছেন, আমি এসেই খোঁজ নিয়েছি এখানে চালের দাম কত, আলুর দাম কত, সবজির দাম কত, পেঁয়াজের দাম কত, মরিচের দাম কত, অনেক বেড়ে গেছে। এখনই আমাকে আমার বাসায় আমাদের একজন দিদি আছেন, কাজ করেন এখানে আমাদের সঙ্গে, উনি বলেন যে চালের দাম ছিল 60 টাকা, এখন হয়ে গেছে 70 টাকা। এটা তো আমাদের সাধারণ মানুষের জন্য কষ্টকর। আমার মনে হয় যে সরকারের এই দিকটাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত। হাউ টু ব্রিং ডাউন দ্য প্রাইসেস, এই কথাটা কাজটা সব সময় পলিটিক্স করলে তো হবে, কাউকে অর্থনৈতিক কাজটা করতে হবে। সেই দিকটা একটু নজর দেওয়া উচিত বলে মনে করি। এবং আমি আশা করি সরকারের মধ্যে আপনার অত্যন্ত যোগ্য মানুষেরা আছেন, আমাদের প্রধান উপদেষ্টাই সবচেয়ে যোগ্য মানুষ। তারা এই ইকোনমিটাকে একটু স্টিমুলেট করার জন্য, দামগুলো কমিয়ে নিয়ে আসার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো তারা নেবেন, এটি আমি আশা করি। তার একটা বিষয়, ছাত্ররা এখন এটা নিয়ে আন্দোলনও করছে, এই বিষয়ে আপনার বক্তব্য? এই বিষয়ে মন্তব্য করতে চাই না, কারণ এই বিষয়গুলো তো আমাদের না, এটা আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ইখতিয়ার। উনি ওনার মেধা বুদ্ধি বিচক্ষণতা দিয়ে সেটা বিবেচনা করবেন। যদি কোনো আপনার সমস্যা থাকে সেটা সমাধান করবেন, আর যদি দেখেন যে কোথাও কোনো আপনার অসামঞ্জস্য হচ্ছে, বৈষম্য হচ্ছে, সেটাও তিনি দূর করবেন। আমি এটা তার উপরই ন্যস্ত করতে চাই। স্যার, উপদেষ্টা নিয়ে নানা রকম কথা হচ্ছে, সমালোচনা হচ্ছে, এই বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে উপদেষ্টা নির্ধারণ করছে কিনা, এটি একটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে উপদেষ্টা নিয়োগ করার বিধান নাই, বিধান বলবো না, এটা আপনার প্রচলন নাই। এটা প্রধান উপদেষ্টার নিজস্ব এখতিয়ার, সেই তার কাজের সুবিধার জন্য যাকে যাকে নেওয়া দরকার তাকে নেবে, এটা এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমি কালকেও যেটা বলেছি আর কি, যে এই ব্যাপারে সরকারের খুব সতর্ক ভূমিকা পালন করা উচিত। যাদেরকে তিনি যাদেরকে নেবেন তারা যেন বিতর্কিত না হয়, এই বিষয়টা তাদের লক্ষ্য করা উচিত, তাদের নিজেদের স্বার্থে। আমরা পাই যেখানে তারা একটা এই সরকারকে ব্যর্থ করে দিয়ে প্রধান যে উদ্দেশ্য দেশ গণতন্ত্রকে ফিরিয়ে না, সেটাকে আপনার ব্যর্থ। উপদেষ্টার মধ্যে আওয়ামী লীগের পেতাত্তারা আছে কিনা, এটা কিন্তু প্রশ্ন উঠছে বারবার। আমি এটা বলতে পারবো না ভাই। দ্রব্যমূল্য সহ বিভিন্ন বিষয়ে যে আওয়ামী লীগ আমাদের গড়ে দ্রব্যমূল্য বললো তো, সেগুলো এখনো চলমান আছে বলে স্যার অনেকে বলছেন সেটা। এই বিষয়টা তো আমরা উল্লেখ করেছি, যারা দায়িত্বে আছেন তারা সেই দায়িত্বটা সুচারুরূপে পালন করবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার এই
আওয়ামী সরকারের আমলের চেয়ে অনেক ভালো। এক নম্বর কারণ হচ্ছে কোনো পার্টিজান না, 2 নম্বর হচ্ছে যে একটা ভয়াবহ একটা ধ্বংসের মধ্য থেকে তাই ওই সময় তুলে নিয়ে এসে যেখানে পুলিশ বাহিনী সম্পূর্ণ ফেল করেছিল সেখান থেকে নিয়ে এসে আবার তারা একটা সিস্টেমে নিয়ে এসছে, আপনার ডিসিপ্লিনের মধ্যে নিয়ে এসছে, এটি তাদের বিরাট সফল হবে। আমি বিশ্বাস করি এটা আরও সফল হবে।